গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো আজকে বাংলা ব্যাকরণের একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। বাক্য বাক্য যখন আমরা শিখি, তার গঠনগত নিয়ম শিখেছি, অর্থাৎ বাক্য কিভাবে গঠন করতে হয় সেটা আমরা জেনেছি, এবং এই গঠনগত দিক থেকে বাক্যের কতগুলি ভাগ সেগুলো আমরা শিখেছি। যেমন বাক্যের গঠনগত দিক থেকে 4টি ভাগে ভাগ করা যায়। যেমন সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, তাই তো? এগুলি আহ গঠনগত দিক। বাক্যগুলিকে কোন বাক্যগুলিকে কিভাবে গঠন করতে হয় সেগুলোর কিছু নিয়ম, কিছু রীতি আমরা জেনেছি এটার মধ্যে দিয়ে, তাই তো? তো এই যে বাক্যের যেমন গঠনগত একটা দিক থাকে, তেমনি তার একটা প্রকাশেরও দিক থাকে, অর্থাৎ বাচন, প্রকাশের ভঙ্গি। আহ, একটা বাক্য মানে কি? যে মানুষের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, সেটাই বাক্য, তাই না? তো এই যে মানুষ প্রকাশ করবে বাক্যটাকে, যে বলবে, তার যে একটা সেই প্রকাশের একটা ভঙ্গি থাকে, তাই না? বাচন ভঙ্গি থাকে, বা বলা যায় বাক্যটাকে যেমন আমরা প্রকাশ করব, সেই প্রকাশের নানান রকম রীতি বা নিয়ম থাকে। তো সেই বাচন ভঙ্গি সম্পর্কে আমরা আজকে জানবো। বাক্য প্রকাশের ভঙ্গি, যে নানান রকম ভঙ্গি থাকে, সেই ভঙ্গিগুলি সম্পর্কে আমরা জানবো। হুম, তো সেটা হলো, অর্থাৎ ব্যাকরণের সেই অধ্যায়টি হলো বাচ্য। হুম, সেই বাচ্চা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ভাবে জানবো। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, বাক্যের মূলত 3টি উপাদান থাকে, যে কর্তা, কর্ম, ক্রিয়া। হ্যাঁ? বাক্যের গঠনের দিক থেকে আমরা সেই ছোট থেকেই এটাই শিখে আসছি, যে মূল 3টি উপাদান লাগে বাক্য তৈরিতে। সেটা হলো কর্তা, কর্ম ও ক্রিয়া। ইংলিশে যেমন একটা সেন্টেন্স তৈরি করতে 3টি উপাদান লাগে, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই 3টি মূল। তেমনি বাংলার ক্ষেত্রে কর্তা, কর্ম ও ক্রিয়া, এই 3টি উপাদান দিয়ে একটা বাক্য গঠিত হয়। হুম, তো এদের এই পরস্পরের সম্পর্ক অনুযায়ী উপাদানগুলি একটা বক্তব্যের সঙ্গতি রক্ষা করে একটা বাক্য কাঠামো গড়ে তোলে। তো একটা বাক্যের মধ্যে একটা বক্তব্যের বিষয় থাকবে, এটা স্বাভাবিক, যে কোন বিষয়ে আমি বাক্যটা বলছি। হুম, তো সেই যে উপাদান 3টি থাকে, কর্তা, কর্ম, ক্রিয়া, এই 3টির মধ্যে পরস্পরের একটা সম্পর্ক অনুযায়ী তাদের মধ্যে একটা বক্তব্যের সংগতি রক্ষা করেই একটা কাঠামো গড়ে তোলে। হুম, তার ফলেই একটা কিন্তু বাক্য তৈরি হয়, ঠিকঠাক বাক্য তৈরি হয়, তাই না? তো একটা বাক্যের মধ্যে যেমন বক্তব্য বিষয় থাকে, তেমনি বিশেষ বাচন ভঙ্গি থাকে। হ্যাঁ, যে আহ গঠনগত দিক থেকেও যেমন একটা ভাব থাকে, যে কিভাবে গঠন করতে হয়, বা একটা বাক্যটাকে প্রকাশ করতে গেলে বা বাক্যটাকে বলতে গেলে সে বাক্যের মধ্যে যেমন বক্তব্য থাকে, একটা বক্তব্যের একটা বিষয় থাকে, তেমনি সেই বাক্যটাকে প্রকাশ করতে গেলে তার একটা প্রকাশ ভঙ্গি থাকে, একটা বাচন ভঙ্গি থাকে, যে আমি বাক্যটা কিভাবে প্রকাশ করছি, কিভাবে উপস্থাপনা করছি অন্যের সামনে, কিভাবে বলছি, একটা ভঙ্গি থাকে তার। বাক্যভেদে এই এই যে বাচন ভঙ্গি বা প্রকাশ ভঙ্গি, তার নানান রকম পরিবর্তন ঘটতে পারে। সেটা হলো ক্রিয়ার রূপের পরিবর্তন, অর্থাৎ বাক্যের মধ্যে যে ক্রিয়া থাকে, সেই ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে বাচন ভঙ্গির ক্ষেত্রে। আর সেই ক্রিয়ার রূপের পরিবর্তনই হলো বাচ্য, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। এবং সেই বাচ্যের আবার নানান শ্রেণী বিভাগ আছে। তো চলো এবার আমরা আরো বিস্তারিত ভাবে জেনে নিই, কেমন? দেখো, বাচ্য
এই বাচ্য কথাটির অর্থ কি? বাচ্য কথাটির অর্থ হলো বক্তব্য বা বলার যোগ্য কথা। হুম, তো দেখো, এটা স্বাভাবিক। আহ আমরা যেটা বলার যোগ্য হবে সেই কথাটাই আমরা প্রকাশ করি, তাই না? অযোগ্য কথা তো আমরা বলবো না। তো এই বাচ্য হলো সেটাই যেটা হলো একটা যোগ্য কথা। হুম, তো যেহেতু আমরা ব্যাকরণই পড়ছি বাচ্চ, তাই তোমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে বাচ্চ শব্দটি ব্যাকরণে ব্যবহৃত একটি শব্দ, হুম, যেটি ক্রিয়ার রূপের সঙ্গে সম্পর্কিত বা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কিত। হুম, দেখো, আহ একটু আগে আমরা আলোচনা করলাম যে বাক্যের যে মূল উপাদান কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি এই বাচ্চের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেগুলি আহ ছাড়া বাচ্চ হবে না। হুম, এবং এটাও বলেছি যে বাচ্চ হলো একটা প্রকাশ ভঙ্গি। হুম, আহ যে যেটা আমরা প্রকাশ করি, বলার একটা ভঙ্গি থাকে, যে বাচন ভঙ্গি, সেই প্রকাশ ভঙ্গিটা হলো বাচ্য। হুম, যে প্রকাশের যে রীতি, আহ যেমন খুশি তেমন ভাবে আমরা একটা বাক্য প্রকাশ করতে পারি না, তাই না? তার একটা নির্দিষ্ট রীতি থাকে, একটা নির্দিষ্ট নিয়ম থাকে। তো সেই প্রকাশ ভঙ্গিকেই বাচ্য বলে দিতে পারি আমি, কেন? এবং সেটা যেহেতু ক্রিয়ার রূপের সঙ্গেই সম্পর্কিত, অর্থাৎ বলা যায় ক্রিয়ার রূপের পরিবর্তনই হলো কিন্তু বাচ্য। হুম, দেখো, আর সেটা কর্তা কর্ম ক্রিয়ার সঙ্গে আহ, কিভাবে যুক্ত, আর কেন বাচ্চার ক্ষেত্রে কর্তা কর্ম ক্রিয়া গুরুত্বপূর্ণ, তার কারণ বাক্যের বাচন ভঙ্গি অনুযায়ী এই কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়। আর ক্রিয়াপদের ওই কর্তা কর্ম ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়ার যে রূপের পরিবর্তন হয় তাকেই বাচ্য বলা হয়। হুম, এবং এই যে একটা বাক্য যেটা আমরা প্রকাশ করি, সেটা নানা রকম ভাবে লিখতে পারি, তাই না? বিভিন্ন ভাবে সেটাকে আমরা প্রকাশ করতে পারি। তো এক একবার এক এক ভাবে প্রকাশ করলে, আহ একটাই বাক্য সেটা নানা রকম ভাবে প্রকাশ করলে এক একবার কি হয়, আহ তার যে মূল অর্থ, বাক্যের অর্থ একই থাকে, বাক্যের যেটা মূল বক্তব্য সেটা একই থাকে, কিন্তু কি দেখা যায় যে এক একবারে এক এক রকম উপাদান আহ যুক্ত হয়, এবং দেখা যায় এক একবার এক এক রকম উপাদান বেশি প্রাধান্য পায়, তাই না? তো এই উপাদানগুলি পরিবর্তন হয়, ক্রিয়ার যে রূপ সেটার পরিবর্তন হয়, হয়ে একটা বাচন ভঙ্গি সৃষ্টি করে, এবং সেটাই হলো বাচ্য। হুম, তো বাচ্য কাকে বললে কি বলবে? না, বাক্যের বাচন ভঙ্গি অনুযায়ী কর্তা কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন হয় তাকে বাচ্য বলা। হুম, এবং অতি সংক্ষেপে যদি বলা থাকে যে বাচ্য কি, তখন সহজে বলে দেবে ক্রিয়ার রূপের পরিবর্তনই হলো বাচ্য, কিংবা আহ বাক্যের বাচন ভঙ্গিকেই বাচ্য বলে। ঠিক আছে? এবং অন্যভাবে বললে বলা যায়, যেহেতু এই কর্তা কর্ম ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করেই ক্রিয়াপদের রূপের পরিবর্তন হয়, তাই সেই দিক থেকে বলতে গেলে এভাবে বলতে পারো যে যে ক্রিয়াপদের রূপের মাধ্যমে কর্তা কর্ম বা ভাবের প্রাধান্য পায়, বা ভাবের প্রাধান্যে আহ ক্রিয়াপদ তার রূপান্তর হয়, ক্রিয়াপদের রূপের রূপান্তরিত ঘটে, সেটাকে বাচ্য বলে। হুম, তো যাই হোক, একটা কথাই মনে রাখবে ব্যাস, যে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় সেটাই বাচ্য, বাক্যের যে বাচন ভঙ্গি প্রকাশ ভঙ্গি সেটাই বাচ্য। ঠিক আছে? তো চলো, এবং
এই যে বাচ্চ, তার বেশ কিছু শ্রেণী বিভাগও আছে। চলো এবার সেগুলো দেখে নিই। তো বাচ্চের যে শ্রেণী বিভাগ, সেগুলি জানার আগে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের একবার জেনে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। জেনে নেওয়া বলতে মনে করে নেওয়া, এগুলো তোমরা জানো। এই যে কর্তা, কর্ম ও ক্রিয়া, এই যে বাক্যের যে মূল তিনটি উপাদান, যেটা বাচ্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ, যেটা প্রাধান্য পায় সব থেকে বেশি, তো সেই কর্তা, কর্ম, ক্রিয়া সম্পর্কে একবার আমরা মনে করে নিই। হুম, তো এই কর্তা কাকে বলে? বাক্যের কোন পদটা কর্তা থাকে, কোন পদটা কর্ম থাকে, কোন পদটা ক্রিয়া, কি বোঝালে এই উপাদানগুলি হয়, সেটা আমরা একবার মনে করি। তো দেখো, এই কর্তা, যে বাক্যের ক্রিয়া সম্পাদন করে যে পদ, তাকে কর্তা বলে। হুম, এবার কর্তা বাক্যের আহ, কাজ সম্পাদন করে, যে কাজ করে, হুম, যার দ্বারা কাজ হওয়া বোঝায়, সেটাই কর্তা। যেমন দেখো, উদাহরণ দেখো, গরু ঘাস খায়। হ্যাঁ, তো এখানে কাজটা সম্পন্ন করছে কে? কার দ্বারা সম্পাদন করা হচ্ছে? না, গরুর দ্বারা। যে গরু ঘাস খায়, এই খাওয়াটা কার দ্বারা হচ্ছে? গরুর দ্বারা। কাজটা গরু সম্পন্ন করছে বা সম্পাদন করছে। হ্যাঁ, তো যেহেতু গরু কাজটি সম্পাদন করছে, তাই এই বাক্যের মধ্যে গরুটাই হলো কর্তা। আহ, আচ্ছা, যেমন পাখি উড়ে যায়, এই উড়ে যাওয়া, এই কাজটা সম্পন্ন করছে কে? পাখি। পাখির দ্বারা কাজটা হওয়া বোঝাচ্ছে, তাই পাখিটাই হবে কর্তা। তোমরা জানো নিশ্চয়। এবং এই যে কর্তা পদটা কিভাবে পাওয়া যায়, তার একটা শর্টকাট ট্রিক্স বলতে পারো। যে ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে পদটি পাওয়া যায় সেটাই কর্তা পদ। দেখো, এই উদাহরণটার মাধ্যমেই দেখো, কে ঘাস খায়? গরু ঘাস খায়। কে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি। তো তাহলে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি, সেই পদটি কি হবে তাহলে? কর্তা পদ। তো এই কারাটা দেওয়া, তার কারণ এখানে যেমন এক বচন আছে, যে গরু একজনকে বোঝাচ্ছে, তাই কে দিয়ে প্রশ্ন করা হচ্ছে। যদি এখানে বলা হয় যে আহ গরুগুলি ঘাস খায়, তখন হবে কারা। বহু বচন হলে তখন কারা দিয়ে প্রশ্ন করা হবে। যেমন ছাত্রেরা স্কুলে যাচ্ছে, ছাত্রেরা, এখানে অনেকজন ছাত্রকে বোঝাচ্ছে, বহু বচন বোঝাচ্ছে, ঠিক কারা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। বুঝতে পেরেছো? যাই হোক, কর্তা কোন পদটিকে বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো বা মনে পড়েছে নিশ্চয়। এবার দেখো, কর্ম। এই কর্ম কাকে বলে? না, কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম বলে। হুম, তো দেখো, এই যে ওই উদাহরণটাই আমি একই রাখলাম, যে গরু ঘাস খায়। কে ঘাস খায়? গরু ঘাস খায়। কে কাজ সম্পন্ন করছে? গরু সম্পন্ন করছে, তাই গরুটা কর্তা ছিল। ঘাস খায়, দেখো, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, এখানে ক্রিয়া খায়, খাওয়া। তো এই খাওয়া কাজটা সম্পাদন করছে কাকে আশ্রয় করে? না, ঘাসকে আশ্রয় করে। ঘাসকে অবলম্বন করে এই ক্রিয়াটা সম্পাদন করছে বা সম্পন্ন হচ্ছে। ঠিক, তো গরু ঘাস খায়, যেহেতু এই ঘাস শব্দটি বা এই পদটিকে আশ্রয় করে এই খায় ক্রিয়াটি সম্পাদন হচ্ছে, তাই এটা কি হবে? কর্ম। হুম, এবং এখানেও চেনার একটি উপায় আছে, যেটা হলো ক্রিয়াকে কি বা কাকে নিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যাবে। হুম, এখানে দেখো, গরু কি খায়? ঘাস খায়। কি দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি? তো এখানে কি দিয়ে প্রশ্ন করে যে পদটি পেলাম, সেটাই কর্ম। হুম, আহ,
যেমন বাবা আমাকে ফোন কিনে দিয়েছে। এখানে কার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে? বাবার দ্বারা। তো বাবাটা কি হবে? কর্তা। হ্যাঁ, যে কাজ সম্পন্ন করছে। তো বাবা আমাকে ল্যাপটপ কিনে দিয়েছে। কিনে দেওয়াটা হলো কাজ বা ক্রিয়া। ঠিক? তো কি কিনে দিয়েছে? ল্যাপটপ কিনে দিয়েছে। হুম, তো বাবা আমাকে ল্যাপটপ কিনে দিয়েছে। তো ক্রিয়া বাদ দিয়ে কি কি থাকছে? আমাকে ল্যাপটপ। তো এই আমাকে ল্যাপটপ এই শব্দের শব্দকে অবলম্বন করে কাজটি সম্পাদন করছে বাবা। তাই আমাকে ল্যাপটপটাই হবে কর্ম। ল্যাপটপ বলছি, সরি, ফোন। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো তোমরা যে বাক্যের মধ্যে কর্মপদ কোনটি হয়? সরি। আচ্ছা, তারপর একটি বিষয় যেটা হলো ক্রিয়া। হ্যাঁ, কর্তা কর্ম যে দুটি বেশি প্রাধান্য পায় এই বাচ্চার ক্ষেত্রে, এবং আরো একটি গুরুত্বপূর্ণ যেটা ক্রিয়ার সাথেই সম্পর্কিত বাচ্য। তো ক্রিয়া, ক্রিয়া সম্পর্কে তোমরা আশা করি সবাই জানো। ক্রিয়া বলতেই কাজ করা বোঝানো হয়, তাই না? এটা ছোট থেকেই জেনে আসছো। তবুও একবার মনে করানো, সেজন্যই বলা। তো যার দ্বারা কাজ করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে। তো আহ যেমন পড়া, খেলা, হাঁটা ইত্যাদি যে কোনো কাজ করা শব্দকেই ক্রিয়া বলবো। তো এই ক্রিয়া যেটা কিনা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে এবং বাক্যের মূল অংশ হিসাবে কাজ করে। যেমন দেখো, ছেলেটি বই পড়ছে। এখানে কাজ করা বোঝাচ্ছে কোন শব্দটি? না, পড়ছে। দেখো, ছেলেটি কার দ্বারা এই কাজটি সম্পাদন হচ্ছে? ছেলেটির দ্বারা। তাই ছেলেটি কি হবে? কর্তা। হুম? কি পড়ছে? বই পড়ছে। অর্থাৎ কোন বা কাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পাদন করা হচ্ছে? না, বইকে আশ্রয় করে। ঠিক? তো এই বইটি হবে তাহলে কর্ম, আর বাকি থাকছে পড়া বা পড়ছে, সেটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হবে ক্রিয়া। এবারে দেখো, এটা কত গুরুত্বপূর্ণ ক্রিয়া একটা বাক্যের ক্ষেত্রে, যে ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ। দেখো, মনে করো ওই পড়ছে শব্দটা নেই, যেমন ছেলেটি বই, এটা কি বাক্যটা সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না, খাপছাড়া লাগছে। এটাকে বাক্যই বলা চলবে না, মনে হবে শব্দ সমষ্টি কেবল, বাক্য কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। তো এই ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে। যখন বসছে শব্দটি বসালাম, তখন দেখো একটা সম্পূর্ণ আহ, অর্থ প্রকাশক একটা বাক্য, ছেলেটি বই পড়ছে। এবং এটা অর্থাৎ ক্রিয়া বাক্যের মূল অংশ হিসাবে কাজ করছে। দেখো, ওই পড়ছে, এটা যদি বাদ দিই, যেমন বললাম যে বাক্যের কোনো অর্থই থাকবে না। তো সেজন্য এটা কি একটা মূল অংশ, এটা থাকছে বলেই বাক্যটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করা যাচ্ছে, একটা অর্থ প্রকাশ করা যাচ্ছে। হুম, তো সেজন্যই ক্রিয়াকে বাক্যের মূল অংশ হিসাবে কাজ করা মানে মূল অংশ হিসাবে ধরা হয়। কেমন? তো এই গেল কর্তা, কর্ম, ক্রিয়া, এই তিনটি বিষয় সম্পর্কে আহ নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এইবারে আসি বাচ্চার বাচ্চার শ্রেণী বিভাগ সম্পর্কে। হুম, তো চলো দেখি। তো বাচ্চাকে চারটি ভাগে ভাগ করা যায়। কি কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। হুম, আহ, যেহেতু বাক্যের উপাদান এর সঙ্গে যুক্ত, বা কর্তা কর্ম, এই এই বিশেষ করে এই দুটোর প্রাধান্য বেশি সব থেকে, সেই জন্য সেই নাম অনুযায়ী এই বাচ্চা শ্রেণী বিভাগের নামকরণ করা হয়েছে, যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য। আরেকটি আছে ভাববাচ্য, আর কর্মকর্ত্রী মিলিয়ে একটা আছে কর্মকর্তৃবাচ্য। তো এই এই চারটি ভাগেই ভাগ করা যায়। তো প্রথমে আসি কর্তৃবাচ্য সম্পর্কে। হুম,
যেটি বাচ্চের প্রথম ভাগ। তো এই কর্তৃবাচ্যে এখানে কর্তাই প্রধান হয়, অর্থাৎ আহ, কর্তাই বেশি প্রাধান্য পায়। হুম, এবং এই কর্তা অনুযায়ী ক্রিয়াপদ বাক্যে ব্যবহৃত হয়। আবার আহ, ক্রিয়াও কর্তা কর্তার অনুসারী হয়। অর্থাৎ যদি কর্তৃবাচ্যের সংজ্ঞা বলতে বলা হয়, যে কি বলবে না, যে বাচ্চে কর্তায় প্রধান এবং ক্রিয়া কর্তার অনুসারী, তাকেই কর্তৃবাচ্য বলে। হুম ওটা কথা হলো যে কর্তৃবাচ্যে কর্তাই প্রধান হবে মোটামুটি। ঠিক আছে, তো দেখো যেমন উদাহরণ দেখো, রামসুন্দর তাহা জানিতেন। হুম, তো এইখানে যে রামসুন্দর আর জানিতেন, মানে কর্তা রামসুন্দর আছে, সেই অনুযায়ী বা কর্তার অনুসারী হয়ে ক্রিয়াপদ ও সেই রকম ব্যবহৃত হয়েছে। যে জানিতেন একটু নাম, তাকে আহ, সম্মানার্থে তাকে জানিতেন ক্রিয়াপদ যেখানে ব্যবহৃত হয়েছে। হুম, যে তিনি জানতেন, সে হলে জানতো, এরকম। তো এখানে রামসুন্দর, রামসুন্দর একজন বিশিষ্ট মানুষ হিসেবে ধরা, তো যেহেতু বিশিষ্ট মানুষ তাই সম্মানার্থে আহ, তাকে আপনি আজ্ঞা করা হবে, এটাই স্বাভাবিক। তাই কর্তা যেহেতু রামসুন্দর আছে, তাই সে কর্তার অনুসারী হয়ে ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে জানিতে। হ্যাঁ, এবং এখানে দেখো এই কর্তাই কিন্তু প্রধান, রামসুন্দর এটাই প্রধান, এটার অনুযায়ী বা এটার অনুসারী হয়েই ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তাই এটা আমরা জানতে পারবো বা সহজে বুঝতে পারবো যেটা কর্তৃবাচ্য বলে। তেমনি দেখো, শিক্ষক ছাত্রদের পড়ান, শিক্ষক ছাত্রদের পড়ান, কে পড়ান? শিক্ষক। প্রথমত আহ, দেখো, শিক্ষক এখানে পড়ান, এটা হলো কর্তা আর এটা হলো ক্রিয়া। এই বাক্যের মধ্যে কর্তা আর ক্রিয়াকে এখানে আমরা খুঁজবো, কারণ এটা কর্তৃবাচ্য দেখছি। তো দেখো, এখানে কি কর্তাই প্রধান হচ্ছে, যে শিক্ষক এখানে তার গুরুত্ব বেশি, তার প্রাধান্য বেশি পাচ্ছে, কারণ শিক্ষক ছাত্রদের পড়ান। হুম, এবং আরো একটি বিষয় লক্ষণীয়, যে আহ, কর্তা অনুযায়ী এখানে ক্রিয়াপদ ব্যবহৃত হচ্ছে। ক্রিয়াপদ কর্তার অনুসারী বা কর্তা অনুযায়ী ক্রিয়াপদ ব্যবহৃত হচ্ছে। শিক্ষক, শিক্ষকদের কি আহ, সে বলা যায় না তো, বা পড়ায় এমন বলা যায় না তো, সম্মানার্থে তাকে আপনি আজ্ঞা করতে হয়। তাই এখানে কর্তা অনুযায়ী এখানে আহ ক্রিয়া ব্যবহৃত হয়েছে পড়ান। শিক্ষক, তাই এখানে আহ, ক্রিয়ারূপে পড়ান শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই এটা কর্তৃবাচ্য। হুম, তো উম, দেখো, এই কর্তৃবাচ্যের পদে কর্তায় শূন্য বিভক্তি হয়ে থাকে, আবার কখনো কখনো এ, তে, অন্ত্যেষ্ঠ এই বিভক্তিও হয়। হুম, দেখো এখানে শিক্ষক, এর সঙ্গে কি কোনো বিভক্তি যুক্ত হয়েছে? হয়নি, তো এটা শূন্য বিভক্তি। রামসুন্দর, সেটাও শূন্য বিভক্তি কিছু যুক্ত হয়নি। আর কর্তৃবাচ্যের যে কর্ম থাকে, দেখো, শিক্ষক ছাত্রদের পড়ান, কাদের পড়ান? ছাত্রদের। তো ছাত্রদের এই শব্দটিকে অবলম্বন করে ক্রিয়াটি সম্পন্ন করছে, তাই এই ছাত্রদেরটা হবে কর্ম। তো এখানে এই কর্ম যেটা, সেটা কোন বিভক্তি থাকে সেই অনুযায়ীও তোমরা কর্তৃবাচ্য চিনতে পারো। তো কর্তৃবাচ্যের ক্ষেত্রে যে কর্ম থাকে সেটা দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি হয়ে থাকে। দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি বলতে যে কে, রে, এ, তে, র, এর ইত্যাদি বিভক্তি যুক্ত হয়ে থাকে। আর দ্বিতীয়া বা ষষ্ঠী বিভক্তি ছাড়াও কর্মে কখনো কখনো শূন্য বিভক্তি হয়ে থাকে। ঠিক আছে, এরপর এবার আসে কর্মবাচ্য, অর্থাৎ বাচ্যের দ্বিতীয় ভাগ। তো এই কর্মবাচ্য কাকে বলে বা এর মধ্যে কি বিষয় আছে?
যে এই বাক্যে কর্মপ্রধান হয়। কর্তৃবাচ্যে যেমন কর্তা প্রধান, কর্মবাচ্যে তেমন কর্মপ্রধান হয়, অর্থাৎ কর্মের প্রাধান্য বেশি থাকে। এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপের পরিবর্তন করে। হুম, এবং সেটাই হয় কর্মবাচ্য। তো কর্মবাচ্যের সংজ্ঞা হিসাবে কি বলবে? না, যে বাক্যে কর্ম প্রধান হয় এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপের পরিবর্তন করে তাকে কর্মবাচ্য বলে। যেমন দেখো, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। দেখো এখানে আমরা কি জেনেছি? একটা বাক্যের তিনটি উপাদান: মূল, কর্তা, কর্ম, ক্রিয়া। আগে সেটা চিহ্নিত করা উচিত। তো পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, কার দ্বারা কাজটা সম্পন্ন হচ্ছে? এখানে পুলিশ কর্তৃক, যে পুলিশের দ্বারা চোরটি ধরা হলো। হ্যাঁ, তো এখানে পুলিশের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, তাই পুলিশটা হবে কর্তা। ঠিক, তারপরে দেখো, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো। তো ধৃত হলো কাকে অবলম্বন করে? যে চোরকে অবলম্বন করে এই কাজটি সম্পন্ন হচ্ছে, ধরা, এই ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কর্মকে অবলম্বন করে। তো এখানে কর্ম কি? চোরটি। তো এই চোরটি হলো কর্ম। এখানে আমরা দেখছি কর্মবাচ্য। তো এখানে দেখো, পুলিশ কর্তৃক চোরটি ধরা হলো বা ধৃত হলো। কি ধরা হলো? কাকে ধরা হলো? যে চোরটি। তো এখানে এই কর্মটাই প্রাধান্য পাবে বেশি। এবং ক্রিয়া কর্মের অনুসারী হয়ে দেখো ধৃত হলো বা ধরা হলো, সেটা চোর ধরা হলো। হ্যাঁ, তো সেই যে ক্রিয়া, এই এই ধৃত হলো, হম এই এই যে ক্রিয়াটা কর্মের অনুসারী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপের পরিবর্তন করছে। দেখো এখানে কি? কর্তৃক, ঠিক আছে, এটাও একটা কর্ম, কর্তৃক চোরটি। তো যেহেতু কর্মে যে রকম ধরনের শব্দ আছে, সেই কর্মের অনুসারী হয়ে ক্রিয়াটি বসছে এবং পুরুষ অনুসারে সেটা তার নিজের রূপের পরিবর্তন হচ্ছে। দেখো, যে পুলিশ পুলিশ দ্বারা চোরটি ধরা হলো, কিন্তু এখানে পুলিশ কর্তৃক, যেহেতু এখানে কর্তৃক হলো কর্মে, তাই ক্রিয়াটা ধৃত হলো। হ্যাঁ, কর্ম অনুযায়ী ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাই এটাকে কি বলা হবে? না, কর্মবাচ্য। কেমন? যেমন দেখো, গানটি সুন্দর করে গাওয়া হলো। হুম, তো এখানে কর্তাকে, কর্মকে, ক্রিয়াকে। দেখো, আহ যার দ্বারা কাজ সম্পন্ন হচ্ছে, কে সম্পন্ন করছে কাজটি? সেটা কর্তা। তো এখানে দেখো, গানটি সুন্দর করে গাওয়া হলো। কি সুন্দর করে গাওয়া হলো? এই গাওয়াটা হলো কিসের দ্বারা? গানটি কেমন করে সুন্দর করে গাওয়া হলো। তো এখানে দেখো, সুন্দর করে গাওয়া হলো। হ্যাঁ, এখানে কর্ম যেমন আছে, যে সুন্দর করে গাওয়া হলো, কর্ম যেমন আছে সেই অনুসারে বা কর্মের অনুসারী হয়ে কিন্তু এখানে ক্রিয়াপদ সম্পন্ন হয়েছে। যেহেতু এখানে কর্মপ্রধান হচ্ছে, যে গানটি সুন্দর করে গাওয়া হলো। হুম, তো এখানে যেহেতু গানটি কর্মই প্রাধান্য পাচ্ছে, হুম, এবং এই অনুসারে, অর্থাৎ এই কর্ম অনুসারে এখানে ক্রিয়াপদ সম্পাদিত হচ্ছে, এখানে বসছে। দেখো, আহ, যদি এখানে শুধু গান হতো, যে গান সুন্দর করে গাইছে, যদি এখানে শুধু গান থাকতো, তখন কিন্তু দেখো গাওয়াটা বদলে যেত, যে গাইছে। এখানে যেহেতু গানটি আছে, তাই এখানে গাওয়া হলো শব্দটি ব্যবহৃত হচ্ছে ক্রিয়াপদ রূপে, তাই না? তাই বলা যায় যে কর্ম অনুযায়ী
ক্রিয়াপদ ব্যবহৃত হচ্ছে। তো ক্রিয়াপদ এখানে কর্মের অনুসারী হচ্ছে, এটাই কর্মবাচ্য। এবং এখানে দেখো সেই অর্থে কর্তা উৎস, আমরা বুঝতে পারছি যে কেউ একজন গানটা গাইছে, তো সেটা কর্মবাচ্যে গানটি সুন্দর করে গাওয়া হলো, এখানে কর্তা রূপে গানটি আছে। হ্যাঁ, অর্থাৎ কর্ম ব্যবহৃত হচ্ছে এখানে। ঠিক আছে, তো এটা হলো কর্মবাচ্য। তো এবার আসি বিভক্তি কি যুক্ত হয়। তো কর্মবাচ্যের ক্ষেত্রে কর্তায় আহ তৃতীয়া বিভক্তি হয়, যেমন এ, তে, তারা, দিয়ে, কর্তৃক, এই ধরনের বিভক্তি যুক্ত থাকে। দেখো, পুলিশ কর্তৃক চোরটি ধৃত হলো, পুলিশ কর্তৃক, তো পুলিশের সঙ্গে কি যুক্ত আছে, কর্তৃক বিভক্তি যুক্ত থাকছে। তো এটা কি তোমরা সহজে বুঝতে পারবে যে এখানে এটা কর্মবাচ্যে ব্যবহৃত হয়েছে। এটা কেবলমাত্র কর্মবাচ্যের কর্তায় কিন্তু তৃতীয়া বিভক্তি যুক্ত হয়, এটা মনে রাখবে। এবং কর্মবাচ্যের ক্ষেত্রে কর্মে কি বিভক্তি যুক্ত থাকে না, কর্মে শূন্য বিভক্তি হয়, কখনো কখনো দ্বিতীয়া বিভক্তি হয়, অর্থাৎ এ, রে, তে, অন্ত্যেস্ত, এই বিভক্তিগুলো যুক্ত থাকে। আচ্ছা, তো এই কর্মবাচ্যে যে ক্রিয়ার রূপভেদ হচ্ছে, অর্থাৎ রূপের যে পরিবর্তন ঘটছে, সেই বিষয়টি দেখো, যে কিছু রীতি বা নিয়ম বলা যেতে পারে। যদি কর্মবাচ্যের ক্ষেত্রে মূল ক্রিয়াপদটি কয়তয় কিংবা ইত ইত্যাদি প্রত্যয়যুক্ত বিশেষণ হয়, তাহলে তার সঙ্গে হ ধাতুজাত ক্রিয়া বসে। যেমন দেখো, উদাহরণ দেখো, তাহলে সহজে বুঝতে পারবে। রিয়ার ছবি আঁকা হয়েছে। এই আঁকা, এটাকে আহ ধরো অঙ্কিত হইল বা হইয়াছে। তো দেখো, এটা ধরো কর্তৃবাচ্যে আছে, এটা কর্মবাচ্যে আসলে যে রিয়ার ছবি অঙ্কিত হইল, ঠিক আছে, ছবি অঙ্কিত হইল, তো শেষে কি ত আসছে, ত প্রত্যয় যুক্ত হচ্ছে, তাই না? এবং তার সঙ্গে কি হচ্ছে দেখো, হ ধাতুজাত ক্রিয়া বসছে, যে হইল, অঙ্কিত হইল, যে ক্রিয়াটা বসছে হইল, হ ধাতুজাত ক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, তারপর যেমন দেখো, পিতা কর্তৃক পুত্র প্রকৃত হইল, এটা কর্মবাচ্যেই আছে। তো দেখো, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্তৃক বিভক্তি যুক্ত থাকছে, প্রকৃত এই ত প্রত্যয় যুক্ত থাকছে, এবং হ ধাতুজাত ক্রিয়া বসছে, তাই এটা কর্মবাচ্যেই রয়েছে এই এই বাক্যটি বা বাচ্যটি। তো দেখো, নিয়ম অনুযায়ী যে ত বা কয়তয়, এখানে কয়তয় বলা উদাহরণ দেওয়া হয়নি, যাই হোক, তো ত দিয়ে প্রত্যয়যুক্ত বিশেষণ থাকছে, এবং তার সঙ্গে দেখো হ ধাতুজাত ক্রিয়া বসছে, যেহেতু এখানে প্রভৃত, তাই এখানে হইল, হ ধাতুজাত ক্রিয়া বসছে। এটা কর্মবাচ্যে। এছাড়া অনুজ্ঞাসূচক ক্রিয়ার ক্ষেত্রে কখনো কখনো যেমন দেখো হয়ে থাকে যে কর্তা যে থাকে সেটা উৎস থাকে, কখনো কখনো কর্তার জায়গায় কর্মই থাকে। হ্যাঁ, সে বিষয়টা পরে আসছি, আগে অনুজ্ঞাসূচক ক্রিয়ার ক্ষেত্রে কেমন ধরনের রূপভেদ হয় সেটা দেখো। যেমন রামুকে ডাকা হোক, এটা কর্মবাচ্যেই আছে, রামুকে ডাকা হোক, এখানে রামুকে এটা কর্তা, ডাকা হোক, ডাকাটা হলো কর্ম, হোকটা হলো ক্রিয়া। তো এখানে যেহেতু ডাকা আ থাকছে, মানে বিভক্তি বা প্রত্যয় যুক্ত থাকছে, যে তারপরে দেখো হ ওয়ালা ধাতুজাত ক্রিয়া বসছে, হোক, হ। তেমনি তাকে আসতে বলা হোক, এই যে বলছিলাম যে কখনো কখনো কর্তার ক্ষেত্রে কর্ম বসে, কর্তা উৎস থাকে,
কর্তৃরূপী কর্ম, তাকে আসতে বলা হোক। হ্যাঁ, বলা হোক এটাও কর্মবাচ্যেই আছে, এবং এখানেও আ প্রত্যয় থাকছে, এবং এখানেও দেখো হ ধাতুজাত থাকছে। অর্থাৎ যেমন কয়তয় বা ইতো বা ত প্রত্যয় যুক্ত থাকলে হ ধাতুজাত ক্রিয়া বসে, তেমনি আ আহ, প্রত্যয় থাকলেও হ ধাতুজাত ক্রিয়া বসে। কিংবা বলা যায় অনুজ্ঞাসূচক ক্রিয়ার ক্ষেত্রে হ ধাতুজাত ক্রিয়াই বসে, এটা কর্মবাচ্যের ক্ষেত্রে। ঠিক আছে, মনে রেখো। তো আজকে এটুকুই। আমরা বাচ্চা সম্পর্কে কিছুটা জানলাম, অর্থাৎ বাচ্চার সংজ্ঞা, বাচ্চা শ্রেণী বিভাগের মধ্যে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। তো যেটুকু পড়া হলো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যদিও বা কোথাও অসুবিধা থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি আবার বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে এই বাচ্চার পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে। ধন্যবাদ।